নমস্কার, আমি জ্যোতির্ময় আর লার্ন উইথ জ্যোতির্ময়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অসংখ্য স্বাগত। দেখুন, আজকের এই ভিডিওতে আমরা সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট বিএড ভার্সেস ডিএলএড মামলার সেই জাজমেন্টটা পুরো অ্যানালাইসিস করার চেষ্টা করব টু দ্য পয়েন্ট, এবং পুরোটা এই জাজমেন্টের আমরা বাংলা ভার্সন অর্থাৎ বাংলায় অনুবাদ করে এই জাজমেন্টটাকে পুরোটা আলোচনা করার চেষ্টা করব। এবং এখান থেকে আশা করি যে বিএড ভার্সেস ডিএলএড মামলা নিয়ে যে সমস্ত প্রশ্নের উদয় হয়েছে সকলের মনে, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এই ভিডিও থেকে আশা করি পেয়ে যাবেন। দেখুন, এই ভিডিওর লেন্থ হয়তো একটু বড় হতে পারে, তার কারণ এটা প্রায় বলা যেতে পারে 46 পাতার একটি জাজমেন্ট। তো এত বড় একটি জাজমেন্টকে কিন্তু একটা ছোট্ট করে ব্রিফলি বলা আমার পক্ষে অত্যন্ত ডিফিকাল্ট। তার জন্য আমি ভিডিওটা শুরুতেই বলে রাখছি যে এই ভিডিওটা কিন্তু একটু বড় হতেও পারে। তার জন্য অনুরোধ করব যে অন্তত যারা এই জাজমেন্টটাকে সঠিকভাবে বুঝতে চান তারা কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখবেন। এজন্য আমি ভিডিওটা প্রথমেই বানাইনি, তার কারণ এই জাজমেন্টটা ভালো করে আমার নিজেরও বোঝার প্রয়োজন ছিল। আমিও 2-3 বার জাজমেন্টটা পড়েছি, বুঝেছি। তাছাড়াও এই জাজমেন্টটা নিয়ে অনেকের সাথে আলোচনা করেছি এবং সব শেষে এই ভিডিওটা তৈরি করতে বসলাম। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো দেখুন, এইটা হচ্ছে জাজমেন্ট কপি, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জাজমেন্টটা ডাউনলোড করেছি। তো এবার দেখুন, জাজমেন্টটা এখান থেকে শুরু হচ্ছে, এই যে লিভ গ্র্যান্টেড বলে লেখা রয়েছে এখান থেকে। তো জাজমেন্টে প্রথম অংশে লেখা রয়েছে যে এই যে মামলাটি, এই মামলাটি সুপ্রিম কোর্টে কিভাবে এসছে সেই সংক্রান্ত। মূলত রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি অর্ডার, যেটি 25/11/2021 সালে হয়েছিল, সেই অর্ডারের বিরুদ্ধে দেবেশ শর্মা একটি এসএলপি দাখিল করেন সুপ্রিম কোর্টে। সেই এসএলপি নম্বরও এখানে দেওয়া হয়েছে 20743/2021। এই এসএলপির ওপর ভিত্তি করে এই মামলার জাজমেন্টটি হচ্ছে। এছাড়াও আলাদা করে 3টি এসএলপি বা 3টি রিট পিটিশন এই কেসের সাথে যুক্ত রয়েছে। তো এবার দেখুন যে এই ম্যাটারটা শুরু হলো কি করে রাজস্থান হাইকোর্ট থেকে, সেটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে 3 নম্বর পয়েন্টে। এখানে পরিষ্কার যেটা বলা হয়েছে যে এনসিটি 28/6/2018 সালে একটি নোটিফিকেশনের মাধ্যমে সেকশন 23(1) যেটা আরটি অ্যাক্টের মিনিমাম কোয়ালিফিকেশানে বলা হয়, সেখানে কিন্তু বিএডদেরকে এলিজিবল করা হয় প্রাইমারি টিচারের জন্য। তো রাজস্থানে 11/1/2021 সালে প্রাথমিকের জন্য অর্থাৎ টেট লেভেল 1-এর জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু সেখানে বিএডদেরকে এলিজিবল করা হয় না। তো এইটার বিরোধিতা করে দেবেশ শর্মা তিনি কিন্তু রাজস্থান হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেন। তিনি বলেন যে 28/6/2018 যে নোটিফিকেশন সেইটা মোতাবেক কিন্তু দেবেশ শর্মা রাজস্থানে এলিজিবল, কিন্তু রাজস্থান সরকার তারা কিন্তু এই যে নোটিফিকেশন 11/1/2021 সালে তারা দিয়েছিল সেখানে দেবেশ শর্মাকে এলিজিবল করছে না। তার জন্য তিনি কিন্তু রাজস্থান হাইকোর্টে একটি মামলা দাখিল করেন। তো এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই মামলাটা ছাড়াও, দেবেশ শর্মার মামলা ছাড়াও রাজস্থান হাইকোর্টে আরও একটি পিটিশন দাখিল হয়। সেই পিটিশনটা ডিএলএডরা করেছিলেন। তারা কিন্তু সরাসরি যে এনসিটির যে নোটিফিকেশন 28/6/2018 যে নোটিফিকেশন সেইটাকে চ্যালেঞ্জ করেই কিন্তু রাজস্থান হাইকোর্টে কিন্তু মামলা করেন। এবং তারপরে কিন্তু রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে আপনারা দেখতে পাবেন এখানে লেখা রয়েছে যে 25/11/2021 সালে একটি জাজমেন্ট বেরিয়ে আসে। সেই জাজমেন্টটা হচ্ছে যে এনসিটির 28/6/2018 সালে যে নোটিফিকেশনের দ্বারা বিএডদেরকে এলিজিবল করা হয়েছিল, সেই নোটিফিকেশনটাকে রাজস্থানের ডিভিশন বেঞ্চ তারা কিন্তু সেই নোটিফিকেশনটাকে বাতিল করে এবং প্রাথমিকে বিএডদের যে বসতে দেওয়া সেটাকেও কিন্তু তারা আইন বিরুদ্ধ বলে মনে করে, বা প্রাথমিকে বিএডরা এলিজিবল নয় এটাও তারা বলে দেয়। তো মূলত রাজস্থান হাইকোর্টের এই জাজমেন্টটার বিরুদ্ধে দেবেশ শর্মা কিন্তু সুপ্রিম কোর্টে আসে। এবং সিমিলার আরও অনেক এসএলপি হয়, যেমন এখানে 5 নম্বরে বলা রয়েছে যে এখানে সিমিলার আরও 2টো এসএলপি হয়। তারা কিন্তু বিহার এবং উত্তরপ্রদেশের যে বিএডকে বসতে দেওয়া হচ্ছে সেটা নিয়ে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে। এছাড়াও কলকাতা হাইকোর্টের একটি মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের যারা মামলা করেছিলেন ডিএলএড প্রার্থীরা, তাদের একটি অর্ডার, কলকাতা হাইকোর্টের একটি অর্ডারের বিরুদ্ধে তারাও সুপ্রিম কোর্টে যান। তো এখানে মূলত মামলার যে ব্যাকগ্রাউন্ড সেটা উল্লেখ করা হয়েছে। এবার 6 নম্বর পয়েন্টে দেখুন পরিষ্কার করে লেখা রয়েছে, আমি কিন্তু যে কথাটি আগে বারবার বলেছিলাম, এখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে যে হেন্স দ্য কোয়েশ্চেন অফ ল টু বি আনসার্ড ইন দিস কেস ইজ ওয়েদার এনসিটি ওয়াজ রাইট ইন ইনক্লুডিং বিএড কোয়ালিফিকেশন অ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট অ্যান্ড এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি স্কুল টিচার লেভেল 1। অর্থাৎ এইখানের মূল প্রশ্ন হচ্ছে, যেটা উত্তর দেওয়া হবে এই কেসটার মধ্য দিয়ে, সেটা কি? সেটা হচ্ছে এনসিটি যে নোটিফিকেশনের মাধ্যমে বিএডদেরকে
প্রাথমিকে যুক্ত করেছিল এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে, সেটা কি সঠিক ছিল না ভুল ছিল, সেইটার প্রশ্নের উত্তরটাই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু দেবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার এখানে বলে দিয়েছে। অতএব কে অগ্রাধিকার পাবে কে অগ্রাধিকার পাবে না এই মামলা কিন্তু এটা নয়। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এনসিটির যে নোটিফিকেশন সেইটা সঠিক না ভুল এইটাই কিন্তু বিচার করবে আমাদের দেশের সর্বোচ্চ আদালত, সেটা কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে। এবার দেখুন তারা প্রথমেই যেটা বলেছে যে পিটিশনারদের পক্ষ থেকে পিএস পাটোয়ালি, তারপরে মীনাক্ষী আরোরা, এরা কিন্তু যে সাবমিশন দাখিল করেন সেটা হচ্ছে তারা যে রাজস্থান হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে তারা বলেন যে সেটা ভুল হয়েছে, তার কারণ এনসিটি সঠিকভাবেই নোটিফিকেশনটা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কথা মতো। এনসিটি অ্যাক্ট 29 সেন্ট্রাল গভর্নমেন্ট এনসিটিকে বলেছে যে বিএডকে অ্যাপ্লাই করতে, এবং এনসিটি আরটি অ্যাক্ট 23(1) কিন্তু সেটা করেছে। এবার এনসিটি এই ধরনের সাবমিশনকেও কিন্তু সমর্থন করে, এনসিটি বলে যে হ্যাঁ এটা সঠিক। তাছাড়াও কিন্তু যারা ডিএলএডদের পক্ষে ছিলেন তাদের মধ্যে মিস্টার কপিল সিব্বল, মানে বিখ্যাত আইনজীবী, ডক্টর মনীষ সিংভি, এরা কিন্তু সওয়াল করেন। তারা কিন্তু যেটা বলেন যে এনসিটি কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোনো সিদ্ধান্ত নেননি, এনসিটির ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পরামর্শক্রমে এনসিটি কিন্তু মেকানিক্যাল ম্যানারে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে, যেটা কিন্তু ভুল, এটা কিন্তু তারা প্রতিস্থাপিত করার চেষ্টা করেন। এছাড়াও ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু ঐশ্বরিয়া ভাটি এবং মিস্টার বিক্রমজিৎ ব্যানার্জি তারাও কিন্তু সওয়াল করেন। তারা বলেন যে কেন্দ্রীয় সরকারের এটা পলিসি ম্যাটার, সে পলিসি ম্যাটারে কোর্ট কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এই বিষয়টা তারা বলেন। তো এবার এই যে বিষয়টা বলছে যে ডিউরিং দ্য কোর্স অফ হিয়ারিং দিস কোর্ট হ্যাড পাসড অ্যান অর্ডার ডেটেড 24/8/2022 গ্র্যান্টিং লিবার্টি টু দ্য বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ফর ডিফারেন্ট স্টেটস অ্যান্ড আদার স্টেট হোল্ডার্স টু বি ইমপ্লিডেড অ্যাজ ইন্টারভিনার্স। অর্থাৎ এখানে কোর্ট বলছেন যে 24/8/2022 সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার পাস করা হয়, এবং সেখানে বলা হয় যে বিভিন্ন রাজ্যের যে বোর্ডগুলো রয়েছে সেকেন্ডারি বা প্রাথমিক বোর্ডগুলো এবং আরও বিভিন্ন ব্যক্তিরা, তারা যদি চায় যে এই কেসটাতে যে কোনো তারা সাবমিশন করতে পারে, এরকম একটি অর্ডার 24/8/2022 বলা হয়েছিল, এবং তার প্রেক্ষিতে কিন্তু অনেকগুলো এপিল কিন্তু হয়েছিল বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন সংস্থা থেকে। এবার দেখুন এই যে 11 নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, যেটা 6 থেকে 14 বছরের শিশুদের জন্য বলা হয়েছে, সেইটা কিন্তু আমাদের কনস্টিটিউশনের যে তার যে ইতিহাস, তার যে ব্যাকগ্রাউন্ড এবং সেটা কি বলছে এই বিষয়টা কিন্তু সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে। এখানে পরিষ্কার বলা হচ্ছে দেখুন যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন ওয়াজ এ পার্ট অফ দ্য সোশ্যাল ভিশন অফ দ্য ফ্রেমার্স অফ আওয়ার কনস্টিটিউশন। অর্থাৎ যেটা কম্পালসারি এডুকেশন যেটা আমাদের দেশের, সেটা কিন্তু একটি সোশ্যাল ভিশন বা একটি সামাজিক চেতনা আমাদের সংবিধানের জন্য। তারপরে এখানে বলা হচ্ছে যে এলিমেন্টারি এডুকেশন, সেটা যে সংবিধানের 21A পার্ট 3-তে যেটা রয়েছে, সেটার মূল বক্তব্য হচ্ছে মিনিংফুল এডুকেশন এবং গুড কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি এডুকেশন এবং মিনিংফুল এডুকেশন। তারপরে এই বিষয়টা পরিষ্কারভাবে বলা হয়েছে যে কিভাবে এই যে একটা অ্যামেন্ডেড হয়ে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যেটা হয়েছে সেটা কিভাবে এসছে 1997, তারপরে এই যে একটা এখানে কিন্তু পুরোপুরিভাবে এই বিষয়টা কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং দেখুন এখানে আর্টিকেল অ্যাট দ্য এন্ড, আর্টিকেল 21A, তারপরে এটা কিন্তু উল্লেখ হয়েছে দ্য স্টেট শ্যাল প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন টু অল চিলড্রেন অফ দ্য এজ অফ 6 to 14 ইয়ার্স ইন সাচ ম্যানার অ্যাজ দ্য স্টেট মে বাই ল ডিটারমাইন। অর্থাৎ প্রত্যেকটি রাজ্য প্রত্যেকটি শিশুকে 6 থেকে 14 বছরের শিশুকে কিন্তু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে বাধ্য থাকবে আইন দ্বারা, এটা কিন্তু বলা হয়েছে আমাদের সংবিধানের 21A নম্বর ধারায়। এবং এই একটা কিভাবে এসছে তার ব্যাকগ্রাউন্ডটা এখানে বিচারপতিরা উল্লেখ করেছেন। তারপরে এখানে বলছেন যে এই যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, তার জন্য কিন্তু একটি রাইট টু এডুকেশন অ্যাক্ট আনা হয় 2009 সালে, যে অ্যাক্টটা 20 আগস্ট 2009 সালে পাস হয় এবং যে অ্যাক্টটা এফেক্টিভ হয় 1/4/2010 সালে। এই অ্যাক্টের যে অবজেক্টিভ ছিল সেটা ছিল কোয়ালিটি অফ দিস এডুকেশন, অর্থাৎ এখানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের পাশাপাশি যেটা মেন মোটিভ ছিল সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। তো তারপরে এখানে যেটা বলা হচ্ছে 19 নম্বরে, এখানে এই বিষয়গুলি উল্লেখ করা হচ্ছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের বিষয়টাই উল্লেখ করা হচ্ছে। তারপরে এখানে আরেকটি বিষয় উল্লেখ করা হচ্ছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের জন্য কী কী প্রয়োজন। এখানে প্রধান প্রয়োজন দ্য নেসেসারি ইনফ্রাস্ট্রাকচার রিকোয়ারমেন্ট, পিউপিল টিচার রেশিও হুইচ ইজ 30:1, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, ছাত্র শিক্ষক অনুপাত 30:1 হওয়া প্রয়োজন। সেটা হচ্ছে দ্য অ্যাবসলিউট নেসেসিটি অফ ট্রেন্ড অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিফাইড টিচার্স, অর্থাৎ ট্রেন্ড এবং কোয়ালিফাইড টিচার কিন্তু দরকার। 21 নম্বর পয়েন্টটা খুব সুন্দর করে বলা রয়েছে দেখুন যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিকামস মিনিংলেস ইফ উই মেক কম্প্রোমাইজ অন ইটস কোয়ালিটি। উই মাস্ট রিক্রুট দ্য বেস্ট কোয়ালিফাইড টিচার্স। এ গুড টিচার ইজ দ্য ফার্স্ট অ্যাসুরেন্স অফ কোয়ালিটি এডুকেশন ইন এ স্কুল।
any compromise on the qualification of teachers would necessarily mean a compromise on the quality of education। অর্থাৎ এখানে পরিষ্কার কোড বলছেন যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের যে মেন মোটিভ সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন, এবং কোয়ালিটি এডুকেশনের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে টিচারদের কোয়ালিটি বা ট্রেন্ড টিচার, পারফেক্টলি ট্রেন্ড টিচার। এক্ষেত্রে টিচারদের কোয়ালিফিকেশনে যদি কোনো রকম কোনো কিছু রিল্যাক্সেশন বা কম্প্রোমাইজ করা হয় তাহলে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের যে মেন মোটিভ তার সাথেই কিন্তু কম্প্রোমাইজ করা হবে, এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন বিচারপতিরা। এবার এখানে বলছেন যে এলিমেন্টারি এডুকেশনের দুটো পার্ট, একটা হচ্ছে 1 to 5 আর একটা হচ্ছে 6 to 8। তো এখানে বিচারপতিরা পরিষ্কার বলছেন যে প্রেজেন্টলি উই আর অনলি কনসার্নড উইথ দ্য প্রাইমারি লেভেল অফ এডুকেশন, অর্থাৎ বর্তমানে তারা এই যে 1 to 5 এই এডুকেশনটার উপরে তারা ফোকাস করছেন। এবার দেখুন সেকশন 23 এই যে একটা, সেই একটা এখানে বলা হয়েছে যেখানে টিচারদের কোয়ালিফিকেশনের ব্যাপারে বলা হয়েছে। আমি কিন্তু বারবার আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে এই সেকশন 23 আরটি অ্যাক্টের তার 1 এবং 2 সাবসেকশনে দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। দেখুন এটা কিন্তু পরিষ্কার জাজমেন্টে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে সেকশন 23 1-এ যে মিনিমাম কোয়ালিফিকেশন যাদের থাকবে, যেটা কিন্তু এনসিটি ঠিক করবে বাই দ্য নোটিফিকেশন, সেটাই কিন্তু তারাই কিন্তু টিচার হিসেবে গণ্য হবে। আর 2 নম্বরে বলা হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু রিল্যাক্সেশন দিতে পারে, সেটা 5 বছরের বেশি রিল্যাক্সেশনটা দেওয়া হবে না। The academic authority under section 23(1) of the act is the National Council for Teacher Education, which brought a notification 23/8/2010 laying down the necessary qualification for teachers both at primary as well as upper primary level। অর্থাৎ 23/8/2010 সালে এনসিটি আরটি অ্যাক্টের 23(1) এবং 23(1)-এ আপার প্রাইমারি এবং প্রাইমারি লেভেলের জন্য কিন্তু কোয়ালিফিকেশন ঠিক করেন। এক্ষেত্রে কিন্তু এই নোটিফিকেশনটা হচ্ছে 23/8/2010 সালের। এবার দেখুন এখানে মিনিমাম কোয়ালিফিকেশন ক্লাসেস 1 to 5 এর ক্ষেত্রে এনসিটি যেটা বলেন যে সিনিয়র সেকেন্ডারি দরকার উইথ অ্যাটলিস্ট 50% মার্কস দরকার এবং 2 ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন দরকার। এখানে কোথাও কিন্তু বিএডদেরকে অ্যাপ্লাই করা হয়নি। The above notification dated 23/8/2010 does not provide B.Ed as a qualification for appointment to the post of primary school teacher। অর্থাৎ 23/8/2010 নোটিফিকেশনে কিন্তু কোথাও প্রাইমারি টিচারের জন্য বিএডদেরকে এলিজিবল করা হয়নি। ল্যাটার দিস নোটিফিকেশন ওয়াজ অ্যামেন্ডেড, পরবর্তীতে নোটিফিকেশনকে অ্যামেন্ড করা হয়েছিল, বাট বিএড ওয়াজ নেভার ইনক্লুডেড, অর্থাৎ কিন্তু বিএডকে কখনো ইনক্লুড করা হয়নি টিল দ্য ইমপ্রুভ নোটিফিকেশন ডেট ইজ 28/6/2018। কিন্তু 28/6/2018 আগে অবধি বিএডকে কখনো মিনিমাম কোয়ালিফিকেশন হিসাবে কিন্তু প্রাইমারি লেভেলে যুক্ত করা হয়নি অ্যাজ অ্যান এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর টিচার অফ প্রাইমারি স্কুল। A candidate for the post of a teacher in a primary school was to have these 3 qualification। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে একজন প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য এনসিটির মতে যে 3টে কোয়ালিফিকেশন থাকা দরকার সেটা হচ্ছে হি মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি লেভেল, অর্থাৎ তাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। হি মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তাকে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনে পাস করে রাখতে হবে। হি শুড দেন পাস অ্যান এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই দ্য স্টেট নোন অ্যাজ টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ তাকে টেট পাস করতে হবে। The academic authority, which is NCT, considered the appointment of trained and qualified teachers as an absolute necessity in primary schools। অর্থাৎ এনসিটি এখানে পরিষ্কার করে বলছেন যে প্রাথমিক স্কুলে একজন ট্রেন্ড শিক্ষক টিচার হওয়া কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রাথমিক স্কুলে একজন টিচারের তার ট্রেনিং প্রাপ্ত হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ ফর দিস রিজন দ্যাট দ্য কোয়ালিফিকেশন হুইচ ওয়াজ প্রেসক্রাইবড ফর এ টিচার ইন প্রাইমারি স্কুল ওয়াজ এ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড নট এনি আদার এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং বিএড। অর্থাৎ এর জন্যই কিন্তু প্রাথমিকের ডিএলএডকে কিন্তু এনসিটি অগ্রাধিকার দিয়েছিল, বিএডদেরকে কিন্তু প্রাথমিকভাবে অগ্রাধিকার দেয়নি। অ্যাপার্ট ফ্রম দিস দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অর টেট উড বি ফার্দার টেস্ট দ্য স্কিলস অফ এ ক্যান্ডিডেট টু হ্যান্ডেল স্টুডেন্টস অ্যাট প্রাইমারি লেভেল। এছাড়াও কিন্তু ক্যান্ডিডেটদেরকে টেট পাস করতে হয়। It must be emphasized that the pedagogical approach required from a teacher at primary level is in some manners unique। অর্থাৎ প্রাথমিক স্কুলে যে পেডাগোজিক্যাল যে নলেজগুলো থাকে সেটা কিন্তু ইউনিক। দেয়ার আর দ্য ইনিশিয়াল ফর্মেটিভ ইয়ার্স হোয়ার এ স্টুডেন্ট হ্যাজ জাস্ট স্টেপড ইনসাইড এ ক্লাসরুম, অর্থাৎ এখানে ছাত্ররা কিন্তু প্রাথমিকভাবে তারা ক্লাসরুমে প্রবেশ করে অ্যান্ড দেয়ার ফোর নিডস টু বি হ্যান্ডেলড উইথ কেয়ার অ্যান্ড সেন্সিটিভিটি, এবং ওই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু খুবই সেন্সিটিভিটি দিয়ে কিন্তু তাদেরকে যত্ন সহকারে কিন্তু হ্যান্ডেল করতে হয়। এ ক্যান্ডিডেট হু হ্যাজ এ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইজ ট্রেন্ড টু হ্যান্ডেল স্টুডেন্ট অ্যাট দিস লেভেল, অর্থাৎ যাদের ডিএলএড রয়েছে তারা কিন্তু এই ধরনের স্টুডেন্টকে হ্যান্ডেল করার জন্য এক্সপার্ট, অ্যাজ হি ওয়াজ আন্ডারগন এ পেডাগোজিক্যাল কোর্স স্পেসিফিক্যালি ডিজাইন ফর দিস পারপোজ। তার কারণ ডিএলএডদের যে পেডাগোজিক্যাল কোর্সটা রয়েছে সেটা কিন্তু এই সমস্ত স্টুডেন্টদের যে পেডাগোজিক্যাল অ্যাসপেক্ট সেটার উপর ভিত্তি করেই। A person who has a B.Ed qualification has been trained to impart teaching to secondary and higher secondary level of student. He is not expected to impart training to primary level students। অর্থাৎ যে ক্যান্ডিডেট B.Ed করেছে
সে কিন্তু সেকেন্ডারি অথবা হায়ার সেকেন্ডারি লেভেলের স্টুডেন্টদের যে পেডাগোজিক্যাল অ্যাসপেক্ট বা নলেজ সেইটাকে সে কিন্তু হ্যান্ডেল করতে সক্ষম হবে। সে কিন্তু প্রাথমিক লেভেলের স্টুডেন্টদের কিন্তু যে পেডাগোজিক্যাল নলেজ বা অ্যাসপেক্ট সেটাই কিন্তু হ্যান্ডেল করতে সক্ষম হবে না। ইন অর্ডার টু অ্যাপ্রিসিয়েট দ্য ডিফারেন্স বিটুইন ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন উই লুক নো ফার্দার দ্যান দ্য নোটিফিকেশন ইস্যুড বাই ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন ইটসেলফ ফ্রম টাইম টু টাইম। অর্থাৎ এখানে বিচারপতিরা বলছেন যে আমরা যদি ডিএলএড এবং বিএডদেরকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কোথাও যাব না, আমরা এনসিটির একটি নোটিফিকেশন বা এনসিটির যে কথাগুলো সেটাকেই আমরা উল্লেখ করব। এখানে দেখুন এনসিটির যে কথাটা বা এনসিটির যে বক্তব্য, যে ডিএলএড নিয়ে যেটা এনসিটি বলছে, দ্য ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন ইজ এ 2-year প্রফেশনাল প্রোগ্রাম অফ এ টিচার এডুকেশন। ইট এইমস টু প্রিপেয়ার টিচার ফর দ্য এলিমেন্টারি স্টেজ অফ এডুকেশন দ্যাট ইজ ক্লাস 1 to 8। অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে যে ডিএলএড কোর্সটা কিন্তু 1 to 8 যে স্টুডেন্টদের পেডাগোজিক্যাল অ্যাসপেক্ট সেইটা নিয়েই কিন্তু তৈরি। অন্যদিকে যদি বিএডটা বলা হয়, দ্য ব্যাচেলর অফ এডুকেশন প্রোগ্রাম জেনারেলি নোন অ্যাজ বিএড ইজ এ প্রফেশনাল কোর্স দ্যাট প্রিপেয়ার টিচার ফর আপার প্রাইমারি অর মিডিল লেভেল ক্লাসেস দ্যাট ইজ 6 to 8, সেকেন্ডারি লেভেল ক্লাসেস দ্যাট ইজ 9, 10 অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি লেভেল ক্লাসেস দ্যাট ইজ 11, 12। অর্থাৎ এখানে পরিষ্কার বলা হচ্ছে এনসিটির নোটিফিকেশনে এনসিটি নিজেই উল্লেখ করছে যে বিএডরা হচ্ছে ক্লাস 6 to 8 এবং ক্লাস 9, 10 এবং ক্লাস 11, 12 এর পেডাগোজিক্যাল অ্যাসপেক্টের জন্য তারা কিন্তু সুইটেবল। It is therefore clear that a B.Ed course is not designed for teaching at primary level। অর্থাৎ বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন যে এটা তারা পরিষ্কার বুঝতে পারছেন যে তাহলে B.Ed কোর্সটা প্রাথমিক লেভেলের জন্য কিন্তু তৈরি করা হয়নি। Moreover, the inclusion of B.Ed candidate for primary classes is in the teeth of several decision of this court। অর্থাৎ এখানে বিভিন্ন আমাদের যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট থেকেও পরিষ্কার হয়ে যায় যে B.Ed কোর্সটা কিন্তু প্রাথমিকের জন্য সুইটেবল নয়। এখানে বিভিন্ন জাজমেন্টকে সাইট করা হয়েছে, যেমন দিলীপ কুমার ঘোষ অ্যান্ড আদার ভার্সেস চেয়ারম্যান অ্যান্ড আদার্স। পরিষ্কার বলছেন যে প্রাইমারি টিচিংয়ের জন্য যে কারিকুলাম, সেই কারিকুলামটা বিএডের কিন্তু নেই, বিএডের কারিকুলামটা সম্পূর্ণ ডিফারেন্ট। তার জন্য কিন্তু বিএড আর ডিএলএড কিন্তু সমগোত্রীয় নয়। এখানে আরেকটি জাজমেন্ট করা হয়েছে পিএম লতা অ্যান্ড অ্যানাদার ভার্সেস স্টেট অফ কেরালা, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে বিএড ডিএড কেসটা কিন্তু ডিএলএড কোর্সটা কিন্তু তারা কিন্তু মানে সমগোত্রীয় নয়। বিএড ইজ নট এ কোয়ালিফিকেশন ফর টিচার্স অ্যাট প্রাইমারি লেভেল অফ স্কুলিং। অর্থাৎ বিএড কিন্তু প্রাথমিক লেভেলের যে টিচিং তার জন্য কিন্তু মানে সঠিক কোয়ালিফিকেশন নয়। The pedagogical skills and training required from a teacher at primary level is not expected from a B.Ed। অর্থাৎ যে পেডাগোজিক্যাল স্কিল দরকার একটা প্রাথমিক ছাত্রদের পড়ানোর জন্য, সেইটা বিএড ট্রেন্ড করা ছাত্রদের কাছ থেকে এক্সপেক্ট করা যাচ্ছে না, এটা কিন্তু বিচারপতিরা মনে করছেন। They are trained to teach classes at higher level, post primary, secondary and above। অর্থাৎ বিএডরা কিন্তু হায়ার লেভেল ক্লাসের জন্য কিন্তু এলিজিবল। প্রাইমারি লেভেল দ্যাট ইজ ক্লাস 1 to 5, the training is DLED or what is known as diploma in elementary education। It is a DLED training course which is designed and structured to impart skill in a teacher who is to teach primary level of students। অর্থাৎ প্রাথমিক লেভেলের জন্য কিন্তু ডিএলএডরাই উপযুক্ত, এখানে কিন্তু বিচারপতিরা পরিষ্কার সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। Therefore, by implication, the inclusion of B.Ed as a qualification amounts up to lowering down to the quality of education at primary level। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিচারপতিরা পরিষ্কার বলছেন যে বিএডকে প্রাথমিকে যুক্ত করার মানেই হচ্ছে প্রাথমিকের যে শিক্ষা তার কোয়ালিটিকে কিন্তু লোয়ার করা, তার কোয়ালিটিকে কিন্তু নিম্নমান করে দেওয়া। Quality of education which was such an important component of the entire elementary movement in this country which we have discussed in the preceding paragraphs of this order। অর্থাৎ বিচারপতিরা প্রথমেই যেটা বলেছিলেন যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের ক্ষেত্রে কোয়ালিটি অফ এডুকেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিএডকে যদি প্রাথমিকে ইনক্লুড করা হয় তাহলে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কোয়ালিটিটা কিন্তু ডিক্রিজ করছে, তার ফলে কিন্তু এটা পরিপন্থী যে আমাদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট আর্টিকেল 21A সংবিধানের, তার পরিপন্থী কিন্তু এটা। তারপরে 28 নম্বর পয়েন্টে এখানে উল্লেখ করা হচ্ছে যে উই আর অলসো কনসিয়াস অফ দ্য ফ্যাক্ট দ্যাট টিল দ্য নোটিফিকেশন ডেটেড 28/6/2018 দ্য কনসিস্টেন্ট পলিসি অফ এনসিটি হ্যাড বিন টু এক্সক্লুড বিএড। অর্থাৎ এছাড়াও বিচারপতিরা বলছেন যে 28/6/2018 আগে কিন্তু বিএডরা বাইরে ছিল, তারা কিন্তু প্রাথমিকে মানে এলিজিবল ছিল না। ক্যান্ডিডেটস ফ্রম দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রাইমারি স্কুল টিচার in the 23/8/2010 notification, the first given by NCT in its capacity as the academic authority under section 23 of the RT Act, which has been referred in the preceding paragraphs, B.Ed qualified teachers were not considered for primary classes। অর্থাৎ এখানে কিন্তু একটি পরিষ্কার কথা বলছেন যে এনসিটি তার নিজের একটি নোটিফিকেশন যেটা 23/8/2010 উল্লেখ করছে যে বিএড যারা কোয়ালিফাইড ক্যান্ডিডেট তারা কিন্তু প্রাথমিকের জন্য উপযুক্ত নয়।
All the same, purely in order to equip the various state governments to establish enough training college centers for imparting specialized training centers for elementary teachers, the B.Ed candidates were to continue for a very limited period. অর্থাৎ এনসিটি সেখানে প্রত্যেকটা স্টেটকে নির্দেশ দিচ্ছেন যে এর জন্য প্রত্যেকটা স্টেট যেন পর্যাপ্ত পরিমাণে ডিএলএড কলেজ গড়ে তোলে এবং সেই ডিএলএড কলেজগুলো থেকে যেন পর্যাপ্ত পরিমাণে ডিএলএড ট্রেন্ড ক্যান্ডিডেট কিন্তু যেন তারা মানে ট্রেনিং ক্যান্ডিডেট কিন্তু তারা প্রডিউস করে এবং তারা প্রাথমিকে যারা নিযুক্ত করে। তারপরে এখানে 29 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে দেখুন যে দিস ওয়াজ ডিউরিং দ্য ইনিশিয়াল period starting from the year 2010 onwards when the act and the subsequent order of NCT laid down the qualification for primary school teachers throughout the country. But essentially, B.Ed qualified teachers were kept out from the purview of the eligibility of the teachers in primary school, as B.Ed was not considered a qualification for teachers at primary level. অর্থাৎ এনসিটি কিন্তু 2010 সালের পরে কিন্তু আরটি অ্যাক্টের যে সেকশন 23(1) কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশনে বিএডকে কিন্তু রাখেনি, এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন সুপ্রিম কোর্ট। দ্য ইনহেরেন্ট পেডাগোজিক্যাল উইকনেস ইন বিএড কোর্স is well recognized, and it is for this reason that in the impugned notification itself it is provided that B.Ed trained teachers will have to undergo a 6-month training in elementary classes within the first 2 years of their appointment. অর্থাৎ এখানে বিচারপতিরা আরেকটি পয়েন্ট উল্লেখ করছেন যে বিএড কোর্সটা যে এলিজিবল নয় প্রাথমিকে এবং তার যে পেডাগোজিক্যাল উইকনেস রয়েছে সেটার কিন্তু প্রমাণ করে দিচ্ছে এনসিটির নোটিফিকেশনটা। তার কারণ এনসিটি সেই নোটিফিকেশনেই বলছে যে বিএড করা চাকরি প্রার্থীরা, ট্রেনিং করা চাকরি প্রার্থীরা যদি চাকরি পায় তাহলে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তাদেরকে 6 মান্থের একটি ব্রিজ কোর্স করতে হবে ডিএলএড এর সমতুল্য হতে গেলে। তার মানে বিএডরা কিন্তু ডিএলএড এর সমতুল্য নয়। In this background, the inclusion of B.Ed candidate for primary level classes is beyond of our comprehension. অর্থাৎ বলছে যে এই ব্যাকগ্রাউন্ড থেকে বিএডকে প্রাথমিকে যে নিযুক্ত করা হয়েছে সেইটা বিচারপতিদের ব্যাখ্যার বাইরে। বিচারপতিরা বলছেন আমাদের ব্যাখ্যার বাইরে, আমরা সেটা বুঝতে পারছি না যে কী কারণে বিএডকে ইনক্লুড করা হয়েছিল। We have seen so far that the need for quality and meaningful primary education was emphasized by the legislator as well as by the academic authority all throughout. In primary education, any compromise on quality of education would mean going against the very mandate of Article 21A and the Act. The value of primary education can never be overstated. তো এখানে পরিষ্কার বিচারপতিরা বলছেন যে কোয়ালিটি এডুকেশন যেটা রয়েছে মেন বক্তব্য মানে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের ক্ষেত্রে সেটাকে যদি কম্প্রোমাইজ করা হয় বিএডদেরকে যুক্ত করে তাহলে তো আর্টিকেল 21-এর যে মেন যে থিম সেটাকেই ভায়োলেট করা হচ্ছে। তো এই বিষয়গুলো তারা কিন্তু বলছেন। তারপরে এখানে বলছেন দ্য পেডাগোজিক্যাল স্কিলস অফ এ টিচার মাস্ট বি গিভেন এ ভেরি হাই প্রায়োরিটি বাট আওয়ার প্রায়োরিটি সিমস টু বি ডিফারেন্ট। অর্থাৎ বিচারপতিরা এখানে বলছেন যে তার জন্য অর্থাৎ কোয়ালিটি অফ এডুকেশনটা মানে আনার জন্য প্রাইমারি লেভেলে বা এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে টিচারদের যে পেডাগোজিক্যাল স্কিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত। কিন্তু বিচারপতিরা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, বাট আওয়ার প্রায়োরিটি সিমস টু বি ডিফারেন্ট, কিন্তু আমাদের প্রায়োরিটিটা হচ্ছে অন্য। It is not to impart quality education but to provide more job avenue to B.Ed। অর্থাৎ আমাদের যে মানে যে মূল মোটো সেটা কিন্তু কোয়ালিটি এডুকেশন নয়, আমাদের মূল বক্তব্য হয়ে যাচ্ছে যে বিএডদেরকে বেশি করে চাকরি দেওয়া। এই বক্তব্যটাও কিন্তু বিচারপতিরা এখানে উল্লেখ করছেন। as this seems to be the only reason for their inclusion। অর্থাৎ বিচারপতিরা মনে করছেন যে এই কারণেই বিএডদেরকে যুক্ত করা হয়েছে যে বিএডরা যাতে বেশি করে চাকরি পায়, কোয়ালিটি অফ এডুকেশনকে কিন্তু এখানে দেখা হয়নি। In presence of overwhelming evidence that B.Ed course is not suitable course for primary classes। অর্থাৎ বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন যে এখানে পর্যাপ্ত প্রমাণ সাপেক্ষে এটা বলা সম্ভব যে বিএড কোর্সটা কিন্তু প্রাথমিকের জন্য সুইটেবল নয়। তারপরে এখানে পরিষ্কার বলছে দ্য মেটেরিয়াল হুইচ হ্যাজ বিন প্লেসড বিফোর দিস কোর্ট ইন দ্য ফর্ম অফ অফিসিয়াল কমিউনিকেশন অ্যান্ড মিটিংস অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল মেক্স ইট ক্লিয়ার দ্যাট ইন দ্য প্রেজেন্ট কেস দ্য ডিসিশন টেকেন বাই এনসিটি ইজ নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন অফ অ্যান এক্সপার্ট বডি হুইচ ইজ ক্রিয়েটেড বাই দ্য স্ট্যাটিউ অ্যান্ড ম্যান্ডেটেড টু টেক ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস। দ্য এম অফ এনসিটি টু ইম্প্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন অ্যান্ড নট টু প্রোভাইড ফার্দার অ্যাভিনিউ অফ এমপ্লয়মেন্ট টু B.Ed trained teachers। We may also mention that this is being done when teachers trained in elementary education can be employed only as teachers in elementary schools and nowhere else when compared to B.Ed qualified teachers who can be employed in senior elementary classes, that is 6 to 8, as well as secondary and higher secondary classes. It is therefore in any case not fair on the diploma holders who will now be seeing the only space available for them shrinking further।
অর্থাৎ এখানে বিচারপতিরা পরিষ্কার বলছেন যে তাদের কাছে যে মেটেরিয়ালগুলো প্লেস করা হয়েছে বা যে আর্গুমেন্টগুলো করা হয়েছে সেখান থেকে তারা এটাও পরিষ্কার বুঝতে পারছেন যে এনসিটিই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এই ডিসিশনটা নেয়নি। এনসিটিই শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশেই কিন্তু এটা করেছে যে বিএডদেরকে প্রাথমিক ইনক্লুড করেছে, যেটা কিন্তু বিচারপতিদের মতে সঠিক নয়। এনসিটির কিন্তু এক্সপার্ট বডি হিসাবে তার কিন্তু একটা ভূমিকা থাকার কথা ইন্ডিপেন্ডেন্টলি, যেটা কিন্তু এনসিটি সেই ভূমিকাটা দেখায়নি। এছাড়াও যেটা বিচারপতিরা মন্তব্য করছেন যে বিএড যে যারা টিচার বা ট্রেনিং যারা নিয়েছেন তাদের জন্য কিন্তু 6 to 8 রয়েছে, তাদের জন্য 9, 10, 11, 12 রয়েছে, কিন্তু যারা ডিএলএড করছেন তাদের জন্য কিন্তু প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শুধুমাত্র এই দুটো ক্ষেত্রই রয়েছে, বিশেষ করে প্রাথমিক। তো সেই জায়গাটা যদি বিএডরা এসে যদি সেই জায়গাটা যদি তারা অকুপাই করে নেয় তাহলে কিন্তু তাদের জন্য খুব প্রবলেম হয়ে যাবে। The inclusion of B.Ed as a qualification was done by the notification dated 28/6/2018 which was impugned before the Rajasthan High Court। অর্থাৎ বলা হচ্ছে যে বিএডরা 28/6/2018 যে নোটিফিকেশন দ্বারা যে ইনক্লুড হয়েছিল এনসিটি নোটিফিকেশন, সেটাকে কিন্তু রাজস্থান হাইকোর্ট ক্যান্সেল করে দিয়েছে। তো সেই নোটিফিকেশনটা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবার এখানে বলা হচ্ছে যে কতগুলো সিকোয়েন্স এখানে বলা হচ্ছে, সেই সিকোয়েন্সটা কি, যে প্রথমে কেভিএস এর কমিশনার তারা রিকোয়েস্ট করেছিল মিনিস্টারকে, অর্থাৎ এমএইচআরডির মিনিস্টারকে। তারপরে এমএইচআরডির মিনিস্টার একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ে বলেন যে কেভিএসের যে কমিশনার তিনি বলছেন যে কেভিএসে নাকি খুব কম সংখ্যক প্রার্থীরা চাকরি পাচ্ছেন, তার কারণ সেখানে যদি বিএডদেরকে এলিজিবল করা হয় তাহলে বেশি সংখ্যক প্রার্থীরা চাকরি পাবেন। এছাড়াও যে টেট হয় সেই টেটে কম সংখ্যক প্রার্থীরা কোয়ালিফাই করতে পারছেন, বিএডরা হচ্ছে হায়ার কোয়ালিফিকেশন, তাহলে বিএডরা এলে অনেক বেশি ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পারবেন এবং তারা জব পাবেন এবং এলিমেন্টারি এডুকেশনের কোয়ালিটিটাও ইনক্রিজ হবে। এর জন্য মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের যে মিনিস্টার ছিলেন তিনি কিন্তু পরিষ্কার বলছেন এনসিটিকে যে বিএডদেরকে কিন্তু ইনক্লুড করা হোক, এবং তিনি পরিষ্কারভাবে আরও একটি কথা বলছেন যে বিএডদেরকে কিন্তু মানে অ্যাজ হোল কিন্তু ইনক্লুড করা হোক। 28/5/2018 যে মিটিং, সেই মিটিংয়ে কিন্তু হিউম্যান রিসোর্স অফ ডেভেলপমেন্টের মিনিস্ট্রি তিনি কিন্তু বলছেন যে বিএডদেরকে ইনক্লুড করা হোক অ্যাজ এ হোল। তারপরে 30/5/2018 এই ইস্যুটা বলা হয়। তারপরে কিন্তু বিএডদেরকে কিন্তু এরপরে কিন্তু ইনক্লুড করা হয়। এই পুরো ডিটেলসটা এখানে রয়েছে, সেটা কিন্তু আমি বলে আর এই যে ভিডিওটা তার লেন্থ কিন্তু আর বাড়াতে চাইছি না, অলরেডি এটার লেন্থ অনেকটা বড় হয়েছে। আরেকটি বিষয় উল্লেখ করছেন যে এই যে ম্যানারে ইনক্লুড করা হয়েছে বিএডদেরকে সেটাও কিন্তু সঠিক নয়। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একজন বিদ্যালয়ের কমিশনার তিনি গিয়ে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীকে অনুরোধ করছেন বিএডদেরকে ইনক্লুড করুন। কেন্দ্রীয় সরকারের মন্ত্রী একটা মিটিংয়েই তিনি গোটা দেশে বিএডদেরকে বলে দিচ্ছেন যে বিএডরা যুক্ত হয়ে যাবে, এবং এনসিটি তার কোনো মাইন্ড অ্যাপ্লাই না করেই এনসিটি কিন্তু ফার্দার তারা নোটিফিকেশন দিয়ে বলে দিচ্ছে বিএডরা প্রাথমিক এলিজিবল 6 মান্থ ব্রিজ কোর্স করে, যে ব্রিজ কোর্সের কোনো সিলেবাস কিন্তু অ্যাভেলেবেল নয়। তার জন্য কিন্তু এখানে 33 নম্বর পয়েন্টটা যেটা বলছেন দেখুন সুপ্রিম কোর্টের থেকে বিচারপতিরা, যে আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস উই আর আনএবল টু কম্প্রিহেন্ড অ্যাজ টু হোয়াট ওয়াজ দ্য প্রেসিং নিড টু ইনক্লুড বিএড। অর্থাৎ বিচারপতিরা বলছে আমরা বুঝতেই পারছি না যে বিএডদেরকে যুক্ত করার অ্যাকচুয়ালি কারণটা কী ছিল। হু আর অ্যাডমিটেডলি নট ফুললি ট্রেন্ড টু টেক আপ প্রাইমারি ক্লাসেস, অর্থাৎ যারা কিন্তু প্রাইমারির জন্য ফুললি ট্রেন্ডই নয়, তার কারণ তাদেরকে ব্রিজ কোর্স করিয়ে তাদেরকে আনতে হবে। কনসিকুয়েন্টলি দ্য ডিসিশন অফ দ্য এনসিটি টু ইনক্লুড বিএড অ্যাজ এ কোয়ালিফিকেশন ফর টিচার ইন এ প্রাইমারি স্কুল সিমস আরবিট্রারি। এই পয়েন্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে বিচারপতিরা পরিষ্কার উল্লেখ করছেন যে এনসিটি যে বিএডকে যুক্ত করেছে 28/6/2018 নোটিফিকেশানে, সেই যে নোটিফিকেশনের মাধ্যমে সেটা হচ্ছে আরবিট্রারি, অর্থাৎ সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক, আনরিজনেবল, অর্থাৎ সেটা অযৌক্তিক, and in fact has no nexus with the object sought to be achieved by the act। অর্থাৎ এখানে রাইট টু এডুকেশন অ্যাক্টটাকে কোনোভাবে মানে তার যে কোয়ালিটি অফ এডুকেশন সেটাকে কোনোভাবে দেখা হয়নি, অর্থাৎ সেটার সাথেও কম্প্রোমাইজ করে বিএডদেরকে কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। ইন আওয়ার কনসিডার্ড ওপিনিয়ন দেয়ারফর এনসিটি ওয়াজ নট জাস্টিফাইড ইন ইনক্লুডিং বিএড। অর্থাৎ বিচারপতিরা বলছেন যে বিএডদেরকে যে ইনক্লুড করা হয়েছে সেটা কেন ইনক্লুড করা হয়েছে লেভেল 1-এ সেইটার জাস্টিফিকেশনও কিন্তু করতে পারেনি এনসিটিই। তার জন্য বিচারপতিরা এখানে পরিষ্কার বলছেন দ্য রাজস্থান হাইকোর্ট বাই এ ওয়ে অফ দ্য ইম্পিউন জাজমেন্ট হ্যাড রাইটলি স্ট্রাক ডাউন দ্য নোটিফিকেশন ডেটেড 28/6/2018 অন দ্য ফলোয়িং গ্রাউন্ডস। অর্থাৎ রাজস্থান হাইকোর্ট কিন্তু পরিষ্কারভাবে যে জাজমেন্টটাকে মাধ্যমে তারা যে 28/6/2018 যে নোটিফিকেশানটা এনসিটির যে বাতিল করেছে সেটা কিন্তু সঠিক বলে মনে করছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তার জন্য কিন্তু কতগুলো এখানে পয়েন্ট এখানে তুলে ধরা হয়েছে, সে পয়েন্টগুলো কিন্তু আমি পূর্বেই উল্লেখ করেছি।
এবার আরেকটি বিষয় এখানে বিচারপতিরা বলছেন যে এখানে কিন্তু বিচারপতিদের কাছে উল্লেখ করা হয়েছে যে এইটা হচ্ছে ন্যাশনাল পলিসি, এবং ন্যাশনাল পলিসির ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে তিনি যা বলবেন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটাই হচ্ছে আসল। এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট সেকশন 29-এ এনসিটিকে নির্দেশ দিয়েছে যে এনসিটি কে একটি ন্যাশনাল পলিসি ইমপ্লিমেন্ট করতে, এবং সেই ন্যাশনাল পলিসিটা হচ্ছে বিএডকে প্রাথমিকে অন্তর্ভুক্ত করা, এবং সেখানে কিন্তু কোর্ট কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, এই বিষয়টা কিন্তু কোর্টে বলা হয়েছে। We have absolutely no doubt in our mind that policy decisions of the government should normally not be interfered with by a constitutional court in exercise of its power of judicial review। অর্থাৎ বিচারপতিরা বলছেন যে আমাদের এখানে আমরা পরিষ্কার এই বিষয়টা অবগত যে যারা কোর্ট রয়েছে তারা কিন্তু গভর্নমেন্টের কোনো পলিসির বিষয়ে ইন্টারফেয়ার করবে না। At the same time, if the policy decision itself is contrary to the law and is arbitrary and irrational, powers of judicial review must be exercised. কিন্তু যদি যে ন্যাশনাল পলিসিটা নেওয়া হবে সেটা যদি স্বৈরতান্ত্রিক হয়, সেটা যদি অযৌক্তিক হয়, সেটা যদি অসাংবিধানিক হয়, তাহলে কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের প্রয়োজন, এবং তখন কিন্তু জুডিশিয়াল ইন্টারভেন দরকার হয়। এক্ষেত্রে বিচারপতিরা মনে করছেন যে এনসিটির 28/6/2018 যে নোটিফিকেশান সেইটা ন্যাশনাল পলিসি হলেও সেটা কিন্তু আরবিট্রারি, সেটা কিন্তু ইররাশনাল, সেটা কিন্তু যে সংবিধানের যে 21-এর যে ধারা সেইটা কিন্তু ভায়োলেট করছে। তার ফলে বিচারপতিরা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু জুডিশিয়াল রিভিউ তারা কিন্তু নিচ্ছেন, তারা কিন্তু তার সপক্ষে কিছু জাজমেন্ট এখানে শো করেছেন, এবং তারা কিন্তু এখানে বলে দিচ্ছেন পরিষ্কার করে যে কোন কোন ক্ষেত্রে অর্থাৎ বিচারপতিরা তারা ন্যাশনাল পলিসির ওপরেও কিন্তু তারা মানে হস্তক্ষেপ করতে পারেন। এখানে কিন্তু পরিষ্কার বিচারপতিরা বলছেন একটি ম্যাটার যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাটারটা কিন্তু বিএডের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা আগামী দিনে কিন্তু এনসিটির জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বিচারপতিরা ওই পয়েন্টটা কিন্তু সকলেই আপনারা পরিষ্কার করে দেখবেন। সেখানে দেখুন বিচারপতিরা পরিষ্কার উল্লেখ করছেন the decision whether to include or exclude B.Ed as a qualification for teachers in primary school is an academic decision। অর্থাৎ বিএডকে প্রাথমিকে যুক্ত করা হবে কি বাদ দেওয়া হবে এইটা কিন্তু কোর্টের কোনো বিষয়বস্তু নয়, এইটা হচ্ছে সম্পূর্ণ একাডেমিক ডিসিশন। এই একাডেমিক ডিসিশন কে নেবে? which has to be taken after proper study by the academic body that is NCT and should be better left to this expert body। অর্থাৎ বলা হচ্ছে যে এইটা সম্পূর্ণভাবে দেখবে এনসিটি যে বিএডকে প্রাথমিকে যুক্ত করা হবে কি হবে না ভবিষ্যতে, বা বিএডকে প্রাথমিকে কিভাবে যুক্ত করা যাবে সেই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে দেখবে এনসিটি। তারা কিন্তু এক্সপার্ট বডি এই সংক্রান্ত বিষয়ে, তাদের বিষয়ে যেন কেন্দ্রীয় সরকার কোনো হস্তক্ষেপ না করে এই বিষয়টাও কিন্তু প্রকারান্তরে কোর্ট কিন্তু বুঝিয়ে দিচ্ছেন। বাট as we have seen that decision to include B.Ed as a qualification is not an independent decision of NCT। অর্থাৎ এখানে কিন্তু এনসিটির কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন এটা কিন্তু নয়, বাট ইট ওয়াজ দ্য ডিসিশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড এনসিটি ওয়াজ সিম্পলি ডিরেক্টেড টু ক্যারি ইট আউট, ফর দ্যাট বিং এ ডিরেকশন আন্ডার সেকশন 29 অফ এনসিটি অ্যাক্ট, এ ডিরেকশন এনসিটি ফলোড। অর্থাৎ এক্ষেত্রে এনসিটিকে সেকশন 29-এ সেন্ট্রাল গভর্নমেন্ট ডিরেকশন দিয়েছিল এবং এনসিটি শুধুমাত্র সেটা ফলো করেছিল, এনসিটি তার মাইন্ডকে কিন্তু অ্যাপ্লাই করেনি, যেটা কিন্তু এনসিটির করা উচিত ছিল বলে কিন্তু কোর্ট মনে করছেন। লাস্টে যে পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, লাস্টে বিচারপতিরা বলছেন কনসিকুয়েন্টলি দ্য অ্যাপিলস আর ডিসমিসড অ্যান্ড দ্য জাজমেন্ট ডেটেজ 25/11/2021 অফ রাজস্থান হাইকোর্ট ইজ আপহেল্ড। অর্থাৎ রাজস্থান হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট সেই জাজমেন্টটাকে আপহেল্ড করা হলো, সেই জাজমেন্টটাকে বজায় রাখা হলো, যেখানে রাজস্থান হাইকোর্ট পরিষ্কার বলেছিল যে 28/6/2018 এনসিটির নোটিফিকেশনটা সম্পূর্ণ বাতিল এবং বিএডরা কোনোভাবেই প্রাথমিকই এলিজিবল নয় এবং বিএডরা প্রাথমিক আর বসতে পারবে না, সেইটাকে কিন্তু আপহেল্ড করা হলো, এবং দ্য নোটিফিকেশন ডেটেড 28/6/2018 ইজ হেয়ার বাই কোয়াস্ট অ্যান্ড সেট অ্যাসাইড। এবং এই যে 28/6/2018 যে নোটিফিকেশন সেটাকে কিন্তু বাতিল করা হলো এবং সেটাকে খারিজ করা হলো সম্পূর্ণভাবে। এবার দেখুন এখানে অনেক প্রশ্ন কিন্তু ওঠে, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই জাজমেন্ট থেকে পাওয়া যাচ্ছে না। প্রথম প্রশ্ন যে 2022 সালে যারা টেট পাস করেছেন তাদের টেটের ভ্যালিডিটি কি থাকবে কি থাকবে না। দেখুন এখানে পরিষ্কার একটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের প্রাইমারি বোর্ড তারা কিন্তু টেটের যে নোটিফিকেশন সেখানে কিন্তু মূলত 7ই নভেম্বর 2022 সালের একটি নোটিফিকেশন উল্লেখ করে দিয়েছিল যে যারা টেট পাস তাদের কিন্তু বসতে দেওয়া হচ্ছে, এই যে মামলাটি সুপ্রিম কোর্টে যেটি চলছে তার উপরে নির্ভর করবে তাদের ভাগ্য। অতএব এখান থেকে কিন্তু পুরো জাজমেন্ট দেখুন এখানে চলে এসছে এবং জাজমেন্টে যেহেতু পরিষ্কার বলা হচ্ছে যে এনসিটির নোটিফিকেশনটা কিন্তু
সেট অ্যাসাইড করা হচ্ছে। অতএব এনসিটির এই নোটিফিকেশনটার উপর ভিত্তি করেই তো বসতে দেওয়া হয়েছিল 2022 সালের টেট প্রার্থীদেরকে। অতএব এনসিটির এই নোটিফিকেশনটাকে যদি বাতিল করা হয় তাহলে 2022 সালের টেট পাস সার্টিফিকেটের বা 2022 সালের টেট পাসের আর কি ভিত্তি থাকলো আমার জানা নেই। অনেকেই বলছেন যে এই যে অর্ডারটা এটা কোনো কিছু প্রভাব ফেলবে না, কিন্তু আমি বলে রাখছি এই অর্ডারটা কিন্তু অনেকটাই প্রভাব ফেলবে। এবার দেখুন যারা 2022 রিক্রুটমেন্টে বসেছেন, প্রাইমারিতে ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অর্ডারটা প্রভাব ফেলবে। তার কারণ তাদের ক্ষেত্রেও বসতে দেওয়া হয়েছিল 28/6/2018 নোটিফিকেশনের উপর ভিত্তি করে, এবং যেখানে কিন্তু বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টের উপর তাদের বসা না বসাটা নির্ভর করবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টে কিন্তু পুরোপুরি কিন্তু এই নোটিফিকেশনটাকে বাতিল করা হচ্ছে, এবং সুপ্রিম কোর্টের এই জাজমেন্টে কিন্তু কোনো প্রভিশন দেওয়া নেই যে এই জাজমেন্টটার ফলে যারা পূর্বেই কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ফেলেছেন, বিএড ক্যান্ডিডেট যারা চাকরি করছেন বা যারা কোনো প্রক্রিয়ায় অংশ নিয়েছেন, তাদের ক্ষেত্রে যে এই জাজমেন্টটা কী প্রভাব ফেলবে সেই বিষয়টা কিন্তু কোনোখানে কিচ্ছু বলা নেই। কোনো আইনজীবীরা হয়তো এর সঠিক ব্যাখ্যা দিতে পারবেন, আমি আইনজীবী নই, আমি আইনের অতটা বুঝি না, তার ফলে আমার পক্ষে অতটা ডিটেলসে ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা নেই। তবুও এই অর্ডারটাকে অনেকবার পড়ে বা অনেকের সাথে আলোচনা করে, আইন বিষয়ক যারা বোঝেন তাদের সাথেও আলোচনা করে যতটুকু বুঝেছি যে এই জাজমেন্টে কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণভাবে উপেক্ষিত, এবং এখানে কিন্তু এই জাজমেন্টটাকে নিয়ে কিন্তু ভবিষ্যতে যারা চাকরি করছেন অলরেডি 2020 সালের রিক্রুটমেন্টে, তাদেরাও কিন্তু সমস্যায় পড়তে পারেন। আমি জানি না ফার্দার সুপ্রিম কোর্ট থেকে কোনো কিছু তাদেরকে রক্ষা কবচ দেওয়া হবে কি না, বাট এটা কিন্তু হতে পারে। তার কারণ এই জাজমেন্টটাই কিচ্ছু বলা নেই। আপনারা দেখেছেন যে ম্যাট 1594-এর জাজমেন্টে সুব্রত তালুকদার এবং সুপ্রতিম ভট্টাচার্যের বেঞ্চ কিন্তু সেখানে পরিষ্কার বলে দিয়েছিল যে এই জাজমেন্টটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে, কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কিন্তু এক্ষেত্রে কোনো কিছু প্রভিশন দেওয়া নেই, পরিষ্কার বলা হচ্ছে যে নোটিফিকেশনটা বাতিল। অতএব নোটিফিকেশনটাই যদি বাতিল হয় তাহলে ওই নোটিফিকেশনের ভিত্তিতে যারা কাজ পেয়েছেন তারাও তো বাতিল হয়ে যাচ্ছে অ্যাট এ গ্ল্যান্স। তাদের জন্য তো কোনো প্রভিশন বা কোনো কথাই কিন্তু এখানে রাখা হয়নি, কোনো জাজমেন্টের কোনো অংশে কোনো একটা সিঙ্গেল লাইনে তাদের বক্তব্য উল্লেখ করা হয়নি। অতএব 2022 টেট পাস পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2022-এর যারা অংশ নিয়েছেন রিক্রুটমেন্ট প্রসেসে প্রাইমারি টিচারের অংশ নিয়েছেন, এছাড়াও 2020-র যারা টিচার, এই তিনজনেই কিন্তু সমানভাবে ডিপ্রাইভ হবেন বলে আমি কিন্তু মনে করি এই জাজমেন্টে। আমি জানি না যে এই জাজমেন্টটার ব্যাখ্যা নিয়ে আমাদের যে গৌতম পাল মহাশয় অর্থাৎ প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান, তিনি কি ব্যাখ্যা দেবেন বা আরও অন্যান্য আইনজীবীরা তারা কি ব্যাখ্যা দেবেন, কিন্তু এই জাজমেন্টের উপর ভিত্তি করে ভবিষ্যতে যে আরও কেস হবে এটা কিন্তু সন্দেহের কোনো জায়গা নেই। তার কারণ 2022 সালের প্রার্থীদেরকেও যদি মেরিট লিস্টে রাখা হয় সেটা নিয়েও কেস হবে। 2020 সালে যারা চাকরি করছেন তাদেরকে নিয়ে অলরেডি 6 মাসের ব্রিজ কোর্স নিয়ে কেস হয়ে গেছে, এই ম্যাটারটা নিয়ে তো অলরেডি আবার কেস হবে, এবং সেখানে কিন্তু পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে তারা কিন্তু সমস্যায় পড়বেন। এই ভিডিওটা আজকে অনেকটা বড় হলো, ভিডিওটা আশা করি আপনারা সকলে দেখেছেন।